সব সময় কাজ করেছেন। আমাদের উপজেলা চেয়ারম্যানের, উপজেলা ভাইস চেয়ারম্যানের শ্বশুর আসলম আলী সাহেব এবং তার চাচাতো ভাই জনাব ইদ্রিস আলী সাহেব সহ এই গ্রামের যে সমস্ত মুরব্বিয়ানদের কথা আমার তালই ইতিমধ্যে উচ্চারণ করেছেন, রাশিদ আলী সাহেব, গুলাম মোস্তফা সাহেব, অনেকের কথাই আমি প্রত্যেকের কথা আলাদাভাবে বলতে চাই না। এই গ্রামের সকল মুরব্বিয়ানদের আমি স্নেহ ভালোবাসায় সিক্ত। আজকে এইখানে কোনো সভা করতে আসবো এটা আমি ভাবি নাই। আমি 24 ঘন্টার একটা হিসাব দেই। গত কালকে আমি আকস্মিকভাবে নোয়ারা ইউনিয়নের একটা প্রত্যন্ত গ্রামে আমি যাই এবং রাত্রিবেলা সেখানে যাওয়ার পর একটা নতুন পরিবেশ দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। আমার অত্যন্ত স্নেহাস্পদ ভাগনা, সেই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালিক রাজা এবং আমার অত্যন্ত স্নেহের সাবেক চেয়ারম্যান আবুল আফজাল আবেদিন আবুল, দুইজনকে একই মঞ্চে এনে একই সাথে একটি অনুষ্ঠান আমরা উপভোগ করেছি। আমি অত্যন্ত সৌভাগ্যবান। এই যে দলমত নির্বিশেষে এবং পরস্পরের এরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু তারা অত্যন্ত আমার আহ্বানে সাড়া দিয়ে দুইজনই একে অন্যকে আলিঙ্গন করে একটা সুন্দর মধুর পরিবেশ তৈরি করেছে। তারপর আজকে আমি আমার এক আত্মীয়া মারা গেছেন, নামাজ পড়তে গেছি বাগবাড়ি মসজিদে। আমার পাশেই নামাজ আদায় করলেন আমাদের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ছাত্র ডিগ্রি কলেজ কলিমুদ্দিন মিলন সাহেবের ভাই। তিনি আমাকে নামাজের এক ফাঁকে বলতেছেন যে আজকে আমার এই মুহূর্তটি অত্যন্ত স্মরণীয়। আমি বললাম এটা কেন? ও না, একসাথে তো নামাজ আদায় করার সুযোগ হয় নাই, একসাথে পেলাম। তারপরই দেখা হলো আমারই আর এক স্নেহাস্পদ ছোট ভাই ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের সাথে। সেই জানাজায় সে অংশগ্রহণ করেছেন এবং তিনি আমি দুইজনেই বক্তব্য রেখেছি, কারণ আমাদের উভয়ের আত্মীয় যিনি মারা গেছেন। আজকেও আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি এখানে আশাও করি নাই। আমাদের লামাগাজী ইউনিয়নের চেয়ারম্যান আমার তালই সাহেবের কথা আমি গাফারকে বলেছি ওনাকে দাওয়াত করার জন্য, কারণ আজকে মিটিং করতে আসি নাই, আমরা কিন্তু দাওয়াত খেতে এসেছি। আমি বলছি যে তালই সাহেবকে তুমি বলল, আখলাককে বলল, কারণ আখলাক যদি এই সহযোগিতা না করতো তাইলে এই রাস্তা করতে পারতাম না। তাই আমি বারবার বলছি, কারণ এই গ্রামে আমি বহুবার আসছি। আখলাক ছোটবেলার থেকে আখলাকের ভগ্নিপতি আমার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আসুদ্দর ভাই। আমার রাজনৈতিক জীবনে ছাত্র রাজনীতি শেষ করে গণমানুষের রাজনীতি যখন শুরু করি, এইরকম কিছু মানুষের হাত ধরেই শুরু করি এবং কতবার যে তাদের বাড়িতে এসেছি গভীর রাত্রে, কতবার এসেছি, কতবার তখন অনেক ছোট্ট ছিল, আজকের থেকে 35 বছর আগে। কিন্তু সেই সময়কার স্মৃতি এখনো, তার প্রতি যে স্নেহ ভালোবাসা এবং তারও যে আমার প্রতি তার যে দরদ, তার যে ভালোবাসা, সেই পরিচয় আমি পেয়েছি। আমি গত নির্বাচনে যখন তাকে অনুরোধ করি, সে আমার কথা এক ডাকে সে আমার আহ্বানে সাড়া দিয়ে বলছে ঠিক আছে, আপনি যদি বলেন না করেন আমি ইলেকশন করব না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি মহল তৎপর থাকে, কারণ ইলেকশন না হইলে তাদের বাণিজ্য বন্ধ হয়ে যায়, নতুবা
আকলাক এবং সুন্দর আলী সাহেব তাদেরকে একসাথে নিয়ে চলতে পারতাম। মাঝখানের যে স্বার্থান্বেষী মহল, এরাই কিন্তু এই সম্পর্কটা, এই দূরত্বটা সৃষ্টি করে। তারা মাঝখানে তাদের নিজেদের ফায়দা হাসিল করেছে। তারপরেও আমি অভিনন্দন জানাই, নির্বাচনের পরেই কিন্তু আপনাদেরই গ্রামের সন্তান, তার আহ্বানে তার বাড়িতে আমরা এখানে সভা করেছি এবং সেই সভায় তাপসদাও ছিলেন। সেই সভায় আমাদের আজকের সভাপতি, সেই সভার সভাপতি ছিলেন আবিদ আলী সাহেব, এবং বিশাল সভা করেছি। এবং আমরা বুঝতে পারি নাই সেই দিনও তারা এই নির্বাচনের মনে হয় 2-2.5 মাসের মধ্যেই সেই সভাটি অনুষ্ঠিত হয়েছিল এবং তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এই ধরনের কোনো মনোভাব বা কোনো এই ধরনের কোনো প্রকাশ পায় নাই। এই যে তাদের দৃষ্টিভঙ্গি, এই যে গতকালকে বললাম যে ভাগনা খালেক এবং আবুল দুইজনকে সাথে নিয়ে একই সাথে একজনের সাথে আরেকজনের সুর মিলিয়ে যেভাবে কথা বলেছেন, আমি অভিভূত হয়েছি। আজকেও দুইজনকে সাথে নিয়ে যে অনুষ্ঠান করছি, আমি অত্যন্ত অভিভূত। আমি চাই, আমরা তো সারা জীবন রাজনীতি করতেছি, ছাত্র জীবন থেকে, বয়স বেশি না হইলেও কষ্ট বেশি হয়েছে, জীবনের উপর অনেক অত্যাচার হয়েছে, বারবার জেল জুলুমে অনেকটা দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আমরা চাই এখন আর দলীয় সংকীর্ণতার বাইরে উঠে যাতে দলমত নির্বিশেষে সকলের জন্য কিছু একটা করতে পারি। আমরা যে প্রতিষ্ঠান করছি, এগুলি কি কোনো দলের জন্য করছি? আমাদের দলের জন্য করছি? আজকে ফজলু ভাই বলার সময় যে কথাটি বলেছেন, আমি একটু, উনি হয়তো 75 সাল নয়, 96 সালের আগে মাত্র 16টি হাই স্কুল ছিল। 96 সালের আগে মাত্র 16টি হাই স্কুল ছিল, আর 96 সালের পরে এখন আজকে আমরা এই পর্যায়ে পৌঁছাইছি। আমাদের 2টি কলেজ ছিল 2 উপজেলা, মানে 2 উপজেলা মিলে, গোবিন্দগঞ্জ এবং সাতকে। আজকে একটা ইউনিয়নে আমার 3টা কলেজ। আজকে দুলার বাজার ইউনিয়নে, এক ইউনিয়নে 3টা কলেজ, একটা অনার্স কলেজ মইনপুর, একটা বুড়াইয়া কলেজ, একটা পালপুর কলেজ। একটা ইউনিয়নে 3টা কলেজ। তাইলে বুঝতে পারতেছেন যে শিক্ষার ক্ষেত্রে আমরা কত দূর এগিয়ে যাচ্ছি। শুধু স্কুল কলেজ নয়, দিনী শিক্ষার কথা যদি একটু বলি, এই যে আশেপাশে যত মাদ্রাসা হয়েছে, নির্বাচন আসলেই আমরা ভুলে যাই যে আওয়ামী লীগ ধর্মের শত্রু, এখানে ভোট দিলে ধর্মের ক্ষতি হয়ে যাবে। কিন্তু আপনারা যদি একটু খোঁজ নেন, এই যে নুরুল্লাহপুর মাদ্রাসা, এখানে রফিকুল ইসলাম আছেন, তার মামা সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতাও ছিলেন তার নানা সরোজ মিয়া চৌধুরী সাহেব এবং বশির উদ্দিন সাহেব। কিন্তু এই প্রতিষ্ঠানটি যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, হারিস সাহেব, মৌলানা হারিস উদ্দিন সাহেব, উনি আমার কাছে 96 পর এই মাদ্রাসার চাবিটি নিয়ে গেছেন, নিয়ে বললেন যে আমি প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছিলাম, চাকরি করি নাই, তিনি প্রতিষ্ঠানটির স্বার্থে সারা জীবন এখানে শ্রম ঘাম দিয়েছি, এখন এই মাদ্রাসাটি চালানো আর সম্ভব নয়। আমি তাকে সাথে নিয়ে আমি ওই দিনই, ওই সময়ই আমাদের প্রয়াত শিক্ষামন্ত্রী এসকে সাদেক সাহেবের কাছে যাই এবং ওনার এই আবেগের কথাটি বলি। আজকে তিনি দুনিয়াতে নেই, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই। তিনি তাৎক্ষণিকভাবে আমার নুরুল্লাহপুর মাদ্রাসাকে এমপিভুক্ত করে দিয়েছেন। আপনাদের গ্রামের লোক আছে নুরুল্লাহপুর মাদ্রাসায় চাকরি করে, তাকে জিজ্ঞেস করলেই, তকিপুরের যারা চাকরি করে তাদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন কোন দিন কোন সালে এই মাদ্রাসাটি এমপিভুক্ত হয়েছে।
আমার সাথে জামাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহ আলম। জামাত তার নাম বদলিয়ে নাম দিছিল আবু সালে মোহাম্মদ কি আব্দুল্লাহ, আবু সালে মোহাম্মদ আব্দুল্লাহ, 10 গড় রাজ্জাকিয়া মাদ্রাসা। তারা সাহস পায় নাই আমার কাছে আসার, কিন্তু যখন দেখলো যে না, জামাত করলেও যাওয়া যায়, এমপি হিসাবে সবারই অ্যাক্সেস আছে, আমার কাছে যখন আসছে, আমি 10 গড় রাজ্জাকিয়া মাদ্রাসাকে আমি এমপিভুক্ত করে দিছি। আজকে ধারণ নতুন বাজার মাদ্রাসা আমার হাত ধরে এমপিভুক্ত হয়েছে। আজকে এই যে সুফি সাহেবের মাদ্রাসা, আজকে বেরাজপুর মাদ্রাসা, আজকে কালারুকা মাদ্রাসা, আজকে জালালিয়া মাদ্রাসা, আজকে পালপুর মাদ্রাসা, আজকে বুরাইয়া মাদ্রাসা, এই যে কামিল মাদ্রাসা হয়েছে আমার হাত ধরে হয়েছে। বিএনপির সময় হয় নাই। 96 থেকে 2001 এটা ফাজিল মাদ্রাসা ছিল। মুফতি খালিক সাহেব নাই, উনি আমাকে এমন ভাবে ধরলো, একটা বিশ্ববিদ্যালয় মানের মাদ্রাসা একটা গ্রামে করা খুব কঠিন, কিন্তু সুনামগঞ্জ জেলার প্রথম মাদ্রাসা আমি বুরাইয়াকে কামিল মাদ্রাসায় উন্নীত করেছি। এইভাবে আমার গাবুরগাঁও মাদ্রাসা, এইভাবে অনেক মাদ্রাসা নাম বললে যে দিনই শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে, সরকারি হয়েছে। আমার বড়ইউরি মাদ্রাসায় 4তলা ভবন, আজকে দিনের টুক মাদ্রাসায় 4তলা ভবন। এইভাবে আমরা দিনই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা কাজ করতেছি। একইভাবে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য আমরা, যেহেতু একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল, প্রত্যেক ধর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জন্যে আমি নির্বাচিত হওয়ার পর ওই যে শিবটিল্লা উঠতে পারতো না মানুষ কষ্ট করে, সেইখানে প্রথম বরাদ্দ দিয়ে আমি সিঁড়ি করে করে দিয়ে সেইখানে ওঠার ব্যবস্থা করে দিয়েছি। সেটাকে সংস্কার করে তারা যাতে তাদের ধর্ম পালনে সাহায্য হয় সেই চেষ্টা করেছি। আমি কৈতকে নাট মন্দির তৈরি করে দিয়েছি। এইভাবে অসংখ্য আমাদের সংখ্যালঘু যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের জন্য আমি আমার সাধ্যানুযায়ী আমি চেষ্টা করেছি। একইভাবে মাত্র 3টি গ্রামে 450-500 ভোট, আমাদের মণিপুরি, রাজনগর, ধনীটিলা, রতনপুর, তাদের যে ধর্মীয় উপাসনাগার, সেইগুলাতেও আমি উন্নয়নের জন্য আমার দ্বারা যতটুকু সম্ভব, আমি আপনার রাজনগর, ধনীটিলা, রতনপুরে গেলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে প্রত্যেকটি মণ্ডপ, তাদের যেখানে ধর্মীয় রামায়ণ পাঠ হয়, যেখানে ধর্মীয় অনুষ্ঠান হয়, সবগুলো আমার হাত ধরেই সংস্কার হয়েছে। আমার মাত্র 200 ভোট আছে খ্রিস্টান, 200-250 ভোট ঝুমগাঁওয়ে, সেইখানে সেই খ্রিস্টানদের প্রতিও আমি আমার দায়বদ্ধতার থেকে, যে তারা সংখ্যালঘু, তাদেরও ধর্মীয়, তাদের গির্জার জন্যে, তাদের কবরস্থানের জন্যে যতটুকু কাজ করা প্রয়োজন আমি করার চেষ্টা করেছি। তো এইভাবে জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে আমরা সকলের কাজ করে যাচ্ছি। আমাদের পথে অনেক বাধাগুলির কথা বারবার উচ্চারণ হয়েছে এখানে। আমাদের অনেকেই বলেছেন আমাদের এই যে পদ্মা ব্রিজ করতে বাধা, বিভিন্ন বিভিন্ন বাধার কথা বলেছেন। আমি শুধু এইটুকুই বলবো, সমস্ত বাধা পেরিয়ে কিন্তু আমরা এই দেশকে অনেক দূর অগ্রসর করেছি, অনেক দূর আমরা এগিয়ে নিয়ে গেছি। যদি আমরা আরো কিছুদিন সময় পাই, তাইলে কিন্তু বাংলাদেশকে আমরা পৃথিবীর একটি উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত করতে পারব। এই স্বপ্নই তো ছিল আমাদের, যে আমাদের ছেলে মেয়েরা কেউ বইয়ের অভাবে স্কুলে যেতে পারবে না, এটা যাতে না হয়। আজকে বৎসরের প্রথম দিন আমরা বই পাই বিনামূল্যে, গরিব হোক ধনী হোক, কেউ পয়সা লাগে না। আজকে লজিং দিতে হইতো তকিপুর, শহীদপুর, গোবিন্দনগর, দিগলির মানুষকে, তাহিরপুরের মানুষ আইসা পড়তো, ওই বিশ্বম্বরপুরের ছেলেরা আইসা পড়তো, দিরাই সাল্লার থেকে আইসা পড়তো গোবিন্দগঞ্জে। আজকে
পাড়ায় পাড়ায় স্কুল, আজকে ইউনিয়নে ইউনিয়নে কলেজ। তো আমরা সেই ব্যবস্থা করি নাই। আমি যখন উত্তর সুরমায় যেতাম, আমাকে আমার কর্মীরা দেখাইতো যে এটা হচ্ছে মৌডং বাজার, এটা হচ্ছে চেলা বাজার। বিদ্যুতের বাতি দেখিয়ে দেখিয়ে বলতো যে এইটা ওই বাজার, ওই বাজার, চেলা বাজার। এখন আমরা আর ওই এদের বিদ্যুৎ দেখে তাদের বাজার দেখতে হয় না। আমাদের ঝুমগাঁও বাংলাদেশের শেষ সীমারেখা পর্যন্ত বিদ্যুতের বাতি পৌঁছে গেছে, ঘরে ঘরে আজকে বিদ্যুৎ। এই যে বিদ্যুৎ, আজকে যোগাযোগ, শুধু এই এইখানেই আমি এমপি হওয়ার পর প্রথম আপনাদের এই তকিপুরে, আর পাশাপাশি এই এটা কি বলে তেতুইখালীতে, এইখানে ওইটার কি দরকার ছিল, এখানে জাল রুদে দেওয়ার জন্য নাকি আমি এখানে ব্রিজ করছি। আর ওইখানে তকিপুরের ব্রিজ নাকি করছি আমার ভগ্নিপতির মহিষ পারাবারের জন্য। সেই সময় এই সমস্ত অপপ্রচার ছিল, শুধু তেতুইখালীতে না। আমি সেই সময়ে 500 ব্রিজ শুধু ছাতক দোয়ারায় করছিলাম। আজকেও আপনারা যদি দেখেন বটের খালে একটা ব্রিজ ছিল, এটা গোবিন্দগঞ্জে, আর কোনো ব্রিজ ছিল না আমি এমপি হওয়ার আগে। আজকে এই বটের খালের উপরে কতটি ব্রিজ, আজকে যে ব্রিজটি গোবিন্দগঞ্জে ছিল এটিও আমাদের চলাচলের উপযুক্ত ছিল না। মানুষ ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকতো। অনেকে ফ্লাইট মিস করছে, অনেক রুগী মারা গেছে, টাইমলি যাইতে পারে নাই। আজকে সেখানে ডাবল স্প্যান ব্রিজ করছি। এখন আগের ব্রিজ, এই ব্রিজ থেকে তাকাইলে লাগে যে একটা বাছুর লইয়া আমরা এত জীবন কাটাইছি। আজকে শুধু এইখানে নয়, দুলার বাজার এখন কাজ চলতেছে, বিনন্দপুরে ব্রিজ, মইনপুরে ব্রিজ, এখন রাউলিতে কাজ শুরু হইতেছে, সিরাজগঞ্জে ব্রিজ, শাপলাগঞ্জে ব্রিজ, আনুজানিতে ব্রিজ, শুধু 1 ডজন ব্রিজ শুধু বটের খালে হয়েছে। আজকে সুরমা ব্রিজ, গতকালকে এক্সচেঞ্জ সহ আমরা দোয়ারাবাজার সুরমা ব্রিজ, ওইখানে আরেকটা ব্রিজ করে কিভাবে সুনামগঞ্জ যাওয়া যায় তার সাইড দেখে ডিজাইন ইউনিটের যে এডিশনাল চিফকে বলছি যাতে আমার মেয়াদের মধ্যেই আমি যাতে এর কাজ শুরু করতে পারি সেই ব্যবস্থা নেওয়ার। এইভাবে আমরা কানেক্টিভিটি, আমরা একটা নেটওয়ার্ক, নেট কি, নেট হইতেছে জাল, একটা যোগাযোগের জাল আমরা সৃষ্টি করতেছি। যেদিক খুশি সেদিক আপনি যেতে পারবেন। আজকে গোবিন্দগঞ্জ থেকে বসন্তপুর, আবার ওই রাস্তা দিয়ে আমরা যে কোনো রাস্তা, আমরা জালালপুর থেকে রসুলগঞ্জ, ওই রাস্তা যখন বন্ধ করে দিল জালালপুর, আমরা কিন্তু গোবিন্দগঞ্জ থেকে, আমরা বুড়াইরগাঁও থেকে পীরপুর হয়ে, আবার বুকারবাঙ্গার থেকে জাতুয়া হয়ে অন্যান্য বিকল্প রাস্তা ব্যবহার করতে পারছি। কিন্তু প্রত্যেকটি রাস্তা কার সময় হয়েছে? আমাদের সময় হয়েছে, আমার হাত ধরে হয়েছে। বলতে পারবে না এই যে কালারুকা তাজপুর, গড়গাঁও থেকে একবারে মুক্তিরগাঁও পর্যন্ত 11 মাইল কালারুকা ইউনিয়ন, ওইখানকার অনেক নেতারা আছেন, বলতে পারবেন না যে না একটা রাস্তা যে অন্তত 500 ফুট রাস্তা তারা পাকা করছে। আমার মনে আছে 200-250 ফুট পাকা করছিলেন আমি এমপি হওয়ার আগে। কালারুকা মেইন রাস্তার থেকে এই যে আমার তালুই সাহেবের ভাই জিল্লুল হক সাহেব, উনি, রইসুদ্দিন মাস্টার সাহেব, ফজলুর রহমান চেয়ারম্যান সাহেব, তারা গ্রামবাসী চাঁদা তুললে 7,000 টাকা দিয়া যে মেইন রাস্তার থেকে হসপিটাল পর্যন্ত ওই 200-250 ফুট রাস্তা পাকা করছিলেন। এর আগে কোনো পাকা রাস্তা ছিল না। এখন একবারে যদি গড়গাঁও থেকে হিসাব করেন মুক্তিরগাঁও পর্যন্ত দেখবেন কোনো গ্রামের রাস্তা আর কাঁচা নাই, পাকা হয়েছে। হ্যাঁ, পাকা হইলে তো পাকা রাস্তা বন্যা হয়েছে, ভাঙবে ভাঙবে, এটা সারা জীবনই এই ভাঙবে, আবার গড়তে হবে। পাকা ছিল না, সমস্যা ছিল না, এখন যেহেতু পাকা হয়েছে এগুলি বন্যায় ভাঙবে, দীর্ঘদিন ব্যবহারের ফলে ভাঙবে। আমরা যে লন্ডনে যাই, আমেরিকায় যাই, বিভিন্ন দেশে যাই, আমাদেরকে একটু পরে পরে
রাস্তার ডাইরেকশন বদলাইয়া দেয়, এই রাস্তা বন্ধ আছে, কাজ চলতেছে, অন্য রাস্তায় যান, বিকল্প রাস্তা। আমরা আর বিকল্প রাস্তা নাই। এই যে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরার এই রাস্তা বন্ধ করে দিচ্ছে, বিকল্প রাস্তা নাই। আমাদের বিকল্প রাস্তা নাই, আমরা ওই একটা দিয়েই, আমাদের এই এক প্যান্ট এক শার্ট, এইটাই যে আমরা করতেছি, এতেই আমাদের, আমি মনে করি এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এই গভর্নমেন্টের পক্ষে সাফাই দেওয়ার জন্য নয়, যে আমরা মনে করি এটা একটা বিরাট আমাদের অর্জন। আমরা কিন্তু এগুলি, এই যে আমাদের বিদ্যুতের বাতি জ্বলবে গ্রামে গঞ্জে, আমাদের রাস্তাঘাট এত সুন্দর রাস্তা হবে, 4 লেনের দাবি করি। 4 লেন হওয়ার আগে আমার ছাতকের 2টা ব্রিজ 4 লেন হয়ে গেছে। ছাতকের 2টা ব্রিজ দেখবেন 4 লেন, এটি 4 লেনের আদলে হয়ে গেছে, কিন্তু এখনো ছাতক সুনামগঞ্জ কোথাও 4 লেনের রাস্তা হয় নাই, এমনকি কিন্তু আমরা 4 লেন ব্রিজ করে ফেলেছি। এই যে পরিবর্তনগুলি, এইগুলি আমাদেরকে অন্ততপক্ষে আমরা যাতে অনুধাবন করি। এই যে আজকে আমাদের কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য সেবার জন্য হাসপাতাল, আমার বাবা যখন অসুস্থ হলেন আজ থেকে 29 বছর আগে, 28 বছর আগে, আমি অ্যাম্বুলেন্স পাই নাই, অ্যাম্বুলেন্স ছিল না, আমি পেপার মিলের অ্যাম্বুলেন্স দিয়ে কোনো রকমে, পেপার মিলের একটা অ্যাম্বুলেন্স ছিল, ওনাদের বলে কয়ে, যেহেতু আমি পরিচিত ছিলাম, আমি নিয়ে এসে আমার বাবাকে নিয়ে হসপিটালে গেছিলাম। কিন্তু আজকে এই ছাতক হাসপাতাল 3টা অ্যাম্বুলেন্স রয়েছে, দোয়ারা বাজারেও অ্যাম্বুলেন্স আছে। এই যে অর্জন, হাসপাতাল, সারা সিলেট বিভাগে কোনো ট্রমা সেন্টার নাই, অ্যাক্সিডেন্টের রোগী চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। আমি আজকে কৈতকে সেখানে কোটি কোটি টাকা ব্যয়ে ট্রমা সেন্টার, এই মহাসড়কের মানুষ যাতে অ্যাক্সিডেন্টে পতিত হলে এইখানে যাতে চিকিৎসা পায় সেই ব্যবস্থা করেছি। ইউনিয়নে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দোহালিয়া, লক্ষ্মীপুর, সৈয়দেরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স, দুলার বাজার, এই সমস্ত জায়গায় জায়গায় আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা কাজ করতেছি, আমাদেরকে সময় দিতে হবে। আমি প্রত্যেক সময় বলি, আজকেও বলতে চাই, আজকে যে সিঙ্গাপুর এত উন্নত হয়েছে তার কারণ কি? সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান একটানা 30 বছর ক্ষমতায় ছিলেন, যার ফলে একটা দ্বীপ রাষ্ট্র, যে দেশে পানিও নাই, পানিও বাইরের থেকে নিয়ে খেতে হয়, মিঠা পানি নাই, কিনে নিয়ে খেতে হয়, কোনো খাদ্য উৎপন্ন হয় না, কিন্তু সেই দেশ আজকে পৃথিবীর উন্নত সমৃদ্ধ দেশ। কারণ কি? কারণ একই নেতৃত্ব দীর্ঘ 30 বছর থাকায় একটি দ্বীপ রাষ্ট্রকে আজকে পৃথিবীর উন্নত রাষ্ট্রে উন্নীত করেছে। মালয়েশিয়া একটা জঙ্গলের দেশ, সেই জঙ্গলের দেশ আজকে পৃথিবীর উন্নত দেশ। কারণ কি? মাহাথির একটানা 22 বছর সেই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বলেই আজকে আধুনিক মালয়েশিয়া হয়েছে। আমি বহুবার মালয়েশিয়া গেছি, গেলেই আমি তাকাই, মালয়েশিয়ার উন্নয়ন দেখে আমি অভিভূত। কারণ তিনি নিজের মতো করে 22 বছরে এই জঙ্গলের দেশকে একটি আধুনিক দেশে উন্নীত করেছেন। আমি চীনে গিয়েছি, আজকে চীন, সেখানে গণতন্ত্র নেই, কমিউনিজম, কিন্তু কমিউনিস্টরা, তাদের আবার ভোটের অধিকার আছে, তাদের নেতারা তাদের নেতা নির্বাচন করেন, রাষ্ট্রপ্রধান নির্বাচন করেন। বর্তমান যে সরকার প্রধান শিপিং, তাকে সেই দেশে 250 কোটি মানুষ, আস্থা দুনিয়ায় 700 কোটি মানুষ, 4 ভাগের 1 ভাগ মানুষ চীনে। সেই চীনের শিপিংকে আমৃত্যু রাষ্ট্রপতি হিসাবে তারা আমৃত্যু তারা তাদের সরকার প্রধান হিসাবে ঘোষণা করছে। কেন? 250 কোটি দেশের মানুষের দেশে কি আর কোনো পিং নাই, আর কোনো মানুষ নাই? কিন্তু কেন তারা দিছে এই কারণে, তারা মনে করতেছে সারা দুনিয়ার নেতৃত্ব চীনের হাতে আসবে, কিছুদিনের মধ্যে আসবে, হয়তো কয়েক যুগের মধ্যেই আসবে। এই শতাব্দীর শেষে চীন সারা দুনিয়াকে নেতৃত্ব দেবে, এবং তার জন্যে
একটা উপযুক্ত নেতা নির্বাচনের জন্য তাকে সময় দিতে হবে। সেই জন্যই কিন্তু শি জিনপিংকে তারা আমৃত্যু রাষ্ট্রপতি ঘোষণা করছে। আজকে যে এই যে সারা দুনিয়ারে টাকা দিয়া পুতিন যুদ্ধ করতেছে, সোভিয়েত ইউনিয়ন যখন ভাগ হয়ে যায় আমার মনে খুব কষ্ট ছিল। মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন আমাদের সাথে ছিল, নতুবা 9 মাসে আমরা আমাদের স্বাধীনতা পেতাম না। আমি আমার জার্মানিতে আমি হ্যানোভারে 2000 সালে একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে সোভিয়েত ইউনিয়নকে যিনি ভেঙে দিলেন তাকে দেখার সুযোগ হয়েছে দূর থেকে, পাশে বসার সুযোগ হয় নাই গর্বাচেপ, কিন্তু তাকে দেখার আমার কোনো আগ্রহ ছিল না। সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। আমি দেখেছি রাশিয়ার কি দুরবস্থা। রাশিয়ার ইয়েলেৎসিন যখন সরকার প্রধান হলেন, রাশিয়ার মানুষ লাইন ধরে রুটি নিত, রিলিফের রুটি। তারা কি কষ্টে ছিল। রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি পশ্চিমাদের হাতে তুলে দিয়েছিল। তাদের এই দুরবস্থা দেখে কষ্ট পেতাম যে এক সময় বিশ্বের ভেটো পাওয়ার এত বড় শক্তি কিভাবে নিঃশেষ হয়ে গেল। সেই রাশিয়াকে আমার সুযোগ হয়েছিল, বর্তমান অর্থমন্ত্রী আমার বন্ধু, দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি, মোস্তফা কামালের সাথে রাশিয়াতে যাওয়ার। আমি গিয়ে অভিভূত হয়েছি। 19 বছর পুতিন দেশ পরিচালনার পর তাকে আরো 6 বছরের জন্য, 25 বছরের জন্য সেই দেশ পরিচালনার সুযোগ দিয়েছে রাশানরা, এবং আকাশচুম্বী দেবতার মতো তাকে তারা সম্মান করে, তার প্রতি তাদের বিশ্বাস। আমি ইউক্রেন যুদ্ধের কথা আমি বলতে চাই না, আমি এর আগে গেছি। এই যে একটা নেতৃত্ব আজকে এত পরিবর্তন, তারা বিশ্বকাপ কিন্তু কাতারের আগে আয়োজন করছে। এই গরিব দেশ থেকে তারা আবারও সুপার পাওয়ার হয়ে গেছে। এখন জার্মানির চ্যান্সেলর আজকে দৌড়াচ্ছে চীনের দিকে। আজকে সারা দুনিয়ার অনেক নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছেন, কারণ এখন রাশিয়াও একটা বড় শক্তি। তাদের সম্পদের শক্তি, মানুষের শক্তি, অস্ত্রের শক্তির চাইতেও বড় শক্তি। পশ্চিমাদের তো কাবু করে ফেলেছে। এই যে আমাদের ফজলু ভাই বললেন যে এই শীতের সময় যে কি হবে, জার্মানিরা, ইউরোপিয়ানরা তারা এখন থেকেই আতঙ্কগ্রস্ত। -10 হয়ে গেছে সুইডেনে এই গতকালকেও, সেইখানকার শীতের অবস্থা। তারা ভয় পাচ্ছে যে রাশিয়ানদের সাথে যে চুক্তি, এটি যদি বন্ধ হয়ে যায় তাইলে সারা বিশ্বে একটা বিপর্যয় নেমে আসবে। আমি বন্ধুরা আমার, আমি প্রসঙ্গ লম্বা করব না। একটা দেশের উন্নয়নের জন্য বারবার সরকার পরিবর্তন করলে দেশের উন্নয়ন হয় না। এটা গরু রাখাল না যে না আজকে অমুকের গরু বাড়ি, কালকে অমুকের গরু বাড়ি, এইভাবে করলে দেশের উন্নয়ন হয় না। আপনারা দেখেন, আমরা এই যে কমিউনিটি ক্লিনিক করছিলাম 96 থেকে 2001, বিএনপি আইসে এটা বাতিল করে দিল। এরপরে আমি নিজেই দেখছি বুড়াইরগাঁও, পীরপুর এই সমস্ত কমিউনিটি ক্লিনিকে ছাগল, বকরি, মানুষের আড্ডা, পয়সা পয়সা আড্ডা দিচ্ছে। তো সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আমরা নিশ্চয়ই সরকারের পরিবর্তন হবে, কিন্তু একটা পর্যায়ে আইসা আমাদেরকে আগে দেশকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। দেশকে একটা উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার পর নিশ্চয়ই আমাদের যে মৌলিক অধিকারগুলি আছে এইগুলির দিকেও আমরা আরো মনোনিবেশ করব, আরো বেশি যত্নবান হব। কিন্তু পেটে খাবার নাই, পেটে খাবার নাই, শুধু গণতন্ত্র চাই। এই গণতন্ত্রের খবর দেখি নাই আমরা। এই যে গত সংসদের আগে আমরা, এই যে বিগত সরকারের আমলে সংসদে আমাদের মন্ত্রীরা বলেন নাই ভাতের বদলে আলু খাও, ভাতের উপর চাপ কমাও, ভাতের বড় অভাব। কিন্তু আমরা আসার পরে আমরা তো ভাতের অভাব বোধ করি নাই। আমরা
ভাতের বদলে আলু খাওয়ার প্রেসক্রিপশন দেই নাই। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আমরা খাদ্য উদ্বৃত্ত দেশে উন্নীত করে 2001-এ আমরা রাষ্ট্র ক্ষমতা ছেড়েছিলাম। আবারও এই দেশ খাদ্য ঘাটতিতে পরিণত হয়েছিল। আমরা 2009 সাল থেকে বারবার কৃষকদের সাবসিডি দিচ্ছি। গতকালকেও কৃষকদের হাতে সূর্যমুখী, বিভিন্ন বীজ, বাদামের বীজ, ধানের বীজ, সার বিনামূল্যে 10,000 মানুষ দোয়ারা বাজার, তাদেরকে আমরা বিনামূল্যে সার, বীজ এইগুলা তুলে দিচ্ছি। এই যে কৃষকদের প্রণোদনা, কৃষকদের এই যে কৃষিক্ষেত্রে যে একটা বৈপ্লবিক পরিবর্তন, এর পিছনে কে কাজ করছে? সরকার। সরকার। আগে কৃষকরা সার পাইতো না, সারের জন্য জীবন দিতে হইতো। এখন সার কৃষকদের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, যার ফলে আজকে আমরা কৃষিতে আমরা ভালো করতেছি বললেই তো খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, তাইলে পারতাম না। 2টা জাহাজের খাদ্য ঘুরাইয়া দিছিল ডেস্টিনেশন 480, PL 480 74 সালে আমাদের দেশে দুর্ভিক্ষ হয়ে গেছিল। এখন এই 2টা জাহাজ কেন? এই যে হাজার হাজার কোটি টাকা বন্ধ করে দিছিল ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির কথা কইয়া, আমাদের আটকাইতে পারছে? আমরা আমাদের নিজেদের টাকায় কাজ করতে পারছি। তাই আমার একটাই অনুরোধ, আপনারা সরকারের ধারাবাহিকতা যাতে থাকে আপনারা সেই চেষ্টা করবেন। আমাদের আরো অনেক অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি আমরা সম্মিলিতভাবে এই সমস্যাগুলি সমাধান করতে হবে। আমাদের লামাকাজি ব্রিজে আমরা কয়েক যুগ ধরে আমরা বাসের টাকা দেই, ব্রিজের টাকা ইতিমধ্যে অনেক গুণ আমরা পেয়ে গেছি। এই যে আমার সাথে আমি গত আগের সপ্তাহ লন্ডনে ছিলাম, বিশ্বনাথের অনেক মানুষ, সিলেটের অনেক মানুষ আমার কাছে আসছে যে এই সমস্যার সমাধান। আমার এলাকার মানুষও সাফার করে, সারা সুনামগঞ্জবাসী। এই সমস্ত বিষয়ে আমরা দল মত নির্বিশেষে কাজ করতে হবে। এই যে মাতাবপুরের বাজার, এটা আমি গেছি, ওই মুহিবুর রহমান এখন পৌরসভার মেয়র হয়েছেন, উনিও ছিলেন, শাহ আজিজ ভাইও ছিলেন। আমাদের হাত ধরেই কিন্তু এই বাজার শুরু হয়েছে। আমরা চাই এই সমস্ত কাজে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করার। মানুষের জন্য কাজ করলে নিশ্চয়ই মানুষ তার ভালো মন্দ বিচার করবে এবং নিশ্চয়ই আমাদেরকে, যদি আমরা সঠিক পথে থাকি, আমাদেরকে সমর্থন যোগাবে। আমি পরিশেষে তকিপুর গ্রামের আমি যে সমস্ত দাবি আমার কাছে এসেছে, তকিপুর গ্রামের শুধু স্কুলের বাউন্ডারি নয়, প্রত্যেকটা স্কুলের বাউন্ডারি আপাতত বন্ধ আছে। অত্যন্ত সুন্দরভাবে আমরা প্রত্যেকটা স্কুলকে সাজানোর জন্য উদ্যোগ নিয়েছিলাম। তো এই প্রজেক্টটা বন্ধ আছে, কিছুদিনের মধ্যে আশা করতেছি চালু হবে। চালু হইলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ তকিপুর গ্রামের প্রাইমারি স্কুলের যে বাউন্ডারি ওয়াল এটা করব। অন্যান্য যে রাস্তা, বিশেষ করে আমাদের সভাপতি সাহেব, আজকের সভার সভাপতি যিনি, ওনার বাড়ির সামনে, এটা ওনার রাস্তা না, এটা এই অঞ্চলের মানুষ তখন তো যেদিক খুশি সেদিক যাইতো, হেমন্তে এবং রাস্তাঘাটের মানুষ ধার ধারত না, যেদিক দিয়ে ফাঁড়ি পথ এই দিকেই মানুষ আগাইত, এইদিকেই মানুষের চলাচল ছিল। এখনো হাওড়ে যেতে গেলে মানুষ এই রাস্তাকেই ব্যবহার করে, বাজারে আসলেও হেমন্ত সিজনে এই রাস্তাকেই ব্যবহার করে। এই রাস্তাটি এই খালে বিলীন হওয়ার পর সাথে সাথে আমাদের চেয়ারম্যান সাহেব আল্লাহ সুন্দর আলী সাহেব ওনার বাড়িতে আসেন এবং উনি আমার সাথে কথা বলেন, সভাপতি সাহেবের সাথেও আমি কথা বলি এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা চালাচ্ছি যেভাবেই হোক আমরা এই কাজগুলি যাতে করতে পারি। তকিপুর গ্রামের আরও যে সমস্ত দাবি গাফারের মুখ থেকে, আমাদের চেয়ারম্যানের মুখ থেকে, চেয়ারম্যান বলছেন যে আখলাক চেয়ারম্যান সাহেব অনেকবারই গেছেন, আমরা অনেক কাজ করতে পারি নাই। আর কিছু কিছু কাজ আছে এগুলা আমাদের না, এগুলা স্থানীয় সরকারের মাধ্যমে হয়।
তো স্থানীয় সরকারের এইখানে এটারও সীমাবদ্ধতা আছে। ওই যে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব বললেন 60 লক্ষ টাকা, 60 লক্ষ না, গতবারও আমি 1 কোটি টাকা আমি মন্ত্রীকে বলে 1 কোটি টাকা বিশেষ 60 লাখ টাকা ছাত্রকে দিছি, 40 লাখ টাকা দোয়ার হাতে দিছি। 1 কোটি টাকা তো কিছুই না, এইবারও চাইতেছি। তো এইভাবে বিশেষ এনেও এইগুলা দিয়ে অনেক কাজ, মানুষের যে চাহিদা এটা পূরণ করা খুব কঠিন। এই যে আনোয়ারুজ্জামান বলল কিভাবে কিভাবে মানুষের মানুষের মন কাজ করিয়া মানুষ যদি ভোট পাইতো শুধু কাজের মাধ্যমে, তাইলে মান্নান ভুইয়া ফেল করতো না। ক্ষেতের আইল পর্যন্ত পাকা করিয়া ফেলাইছে মান্নান ভুইয়া। নরসিংদী জমির আইল পর্যন্ত পাকা ছিল। সালাম তালুকদার জাতীয় পার্টির মহাসচিব থাকতে, স্থানীয় সরকার মন্ত্রী থাকতে, তার জামালপুরের এমন কোনো জায়গা নাই যেখানে ব্রিজ করে নাই, রাস্তাঘাট করে নাই, কিন্তু নুরুমুল্লার কাছে বিপুল ভোটে ফেল করছে। আমাদের এরকম অনেক নজির আছে, তা আমি এগুলা বলতে চাই না। মানুষের সাথে মানুষকে যাতে প্রতারণা করা না হয়, আমি কিন্তু মানুষকে প্রতারিত করি না। আমি চেষ্টা করি যেটা পারবো না না করে দিই, আর যেটা পারবো আমি দিলে ইমানে আমি চেষ্টা করি তার জন্য কাজ করা। কেউ কেউ তো হবে বা বিভিন্ন মিথ্যা কথা বলে ক্লেব নিয়ে চলে গেল, এরপরে আর কোনো খবর নাই। আমি এই কাজটি করি না, কোনোদিন করি নাই। আর যে কয়দিন বাঁচি আমি যাতে আল্লাহ যাতে না করায়, আমি যে কাজ পারবো ইনশাল্লাহ অবশ্যই আমি করার চেষ্টা করব। এখানে আমাদের মসজিদের জন্য আজকেও মেম্বার সাহেব মুসল্লিদের নিয়ে আমার বাসায়ও গেছিলেন। আমি বলছি যে তকিপুরে আসার জন্য, কারণ আমার আত্মীয় মারা যাওয়ায় আমি খুব ব্যস্ত ছিলাম, অনেক লোকজনও ছিল। ইনশাল্লাহ তাদের এই মসজিদের জন্য যতটুকু সম্ভব ইনশাল্লাহ সহযোগিতা করব। এবং এই এলাকার, শুধু তকিপুরের নয়, এই এলাকার সমস্ত দাবি, আমি তো মনে করি আমি সাধক দ্বারার এমন কোনো গ্রাম নাই যে 1300 গ্রাম 100 বাজার, প্রত্যেকটি গ্রামের সমস্যা সম্পর্কে আমি জানি। আমি প্রত্যেকটা গ্রামে আমি এই এলাকার মানুষের পাশে দাঁড়াই নাই। বন্যার সময় বন্যায় আমার আটকে রাখতে পারছে, আমি কিরণে কইলাম যে ট্রাকে উঠো, এরা অবাক হয়ে গেছে। ট্রাকে করেও আসছি, উঠে আসি নাই, আসছি আপনাদের মধ্যে আসছি। আমি আপনারা যে সময় জাল ধরতে আপনাদের নিষেধ ছিল, আপনাদের সাথে জাল নিয়ে আমি নৌকায় কইরা সারা রাত কাটাই নাই সুরমা নদীতে। আমি কাজ করি, কাজের মানুষ, আমি কাজ করি। হয়তো সরকারের সীমাবদ্ধতা আছে, এই দেশের অর্থনীতি তো আর কাতারের মতো না। কাতার যে আজকে এই যে বিশ্বকাপ আয়োজন করছে, আমি 12 সালে গেছিলাম, 10 বছর তারা কাজ করতেছে কিভাবে বিশ্বকাপকে তারা সফল করতে পারে। তাদের সম্পদ না, আমরা গরিব দেশ, গরিব দেশ। আমাদের যে অর্থনীতি মাথা ঘুরলে পায়ের দিকে ঠান্ডা লাগে গরিবের খাতার মতো, আবার পা ঘুরলে মাথার দিকে ঠান্ডা লাগে। এই যে আমরা অনেকগুলা কাজ আমরা বন্ধ করে দিয়েছি, স্ট্রিট লাইট, ব্রিজ, এগুলা এখন বন্ধ আছে। কেন বন্ধ আছে? কারণ আমরা 8 লক্ষ গৃহহীন যারা উদ্বাস্তুর মতো মানুষের রাত কাটায় তাদেরকে ঘর করে দেওয়ার জন্য আমরা 8 লক্ষ ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি। আপনারা দেখবেন গ্রামে গ্রামে নতুন নতুন ঘর হচ্ছে, সরকার জায়গা দিচ্ছে এবং ঘর করে দিচ্ছে মানুষকে, যার ফলে অনেক কিছুই আমাদেরকে কাটছাট করতে হয়। আপনারা হতাশ হবেন না। আজকে এখানে আসার আগেও মল্লিকপুর তালুকদার বাড়ির ব্রিজ, এটা নিয়ে আমার জীবনে মনে হয় এই ব্রিজ নিয়ে যত আলাপ করছি, কোনো ব্রিজ নিয়ে এত আলাপ করি না। এখনো 100-150 কোটি টাকার ব্রিজের কাজ শুধু ছাতকে চলমান। আপনাদের বিনন্দপুর ব্রিজ, রাউলি ব্রিজ, আমাদের এই আগিজাল ব্রিজ, চাঁদপুর ব্রিজ, কাচুরবাড়ির ব্রিজ, মাদ্রাসা ব্রিজ, গরমতলা ব্রিজ, নূরপুরের ব্রিজ, আলিপুরের ব্রিজ, প্রায় 100-150 কোটি টাকার ব্রিজ এখনো চলমান। কিন্তু এই ব্রিজটি
আমরা একদিকে না একদিকে গিয়ে আটকা পড়ে যাচ্ছি। একবার বীজ বরাদ্দ দিয়েছিলাম, মালামাল এনেও করা সম্ভব হয় না। অধৈর্য হবেন না, ইনশাল্লাহ আমরা বেঁচে থাকলে অবশ্যই আমি চেষ্টা করব। আমি আবারও বিশেষ করে আপনারা যারা আমার জন্য দোয়া করেছেন, আমাকে সমর্থন যোগানোর জন্য আহ্বান জানিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে বঙ্গবন্ধুর কন্যার অত্যন্ত স্নেহাস্পদ আনোয়ারুজ্জামান চৌধুরী, সে অত্যন্ত ব্যস্ত মানুষ, লন্ডনে গেলে দেখা হয়, কিন্তু এইখানে খুবই কম, হঠাৎ কোনো অকেশনে যদি দেখা হয়ে যায়, কিন্তু সে খবর পেয়ে তিনি এখানে এসেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং বিশেষ করে তাপস দা, মহিউদ্দিন তারা নিয়ে এসেছেন, সেই জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা এই এলাকার থেকে যদি একটা জোয়ার তুলি আওয়ামী লীগের পক্ষে, এই বাতাস, এটা কিন্তু সারা বিভাগে, এই যে সিলেটে আমরা কামরান বাইরে লয়ে ইলেকশন করছি, উনি কাউন্সিলর ছিল, আমরা কিন্তু প্রথম এই ভাটি বাংলার থেকে এই আওয়াজ উঠছে, এই আওয়াজটাই পরে সিলেট বিভাগের মানুষের আওয়াজে পরিণত হয়েছে। আমরা সিলেট বিভাগে এই যে আমার মুক্তির আওয়াজ, আমি যখন জেলে ছিলাম, মাদ্রাসা মাঠ সয়লাভ হয়ে গেছে আমার মুক্তির দাবিতে, হয় নাই? হয়েছে। আমরা যদি আওয়াজ তুলি, এই আওয়াজ শুধু ছাতক দ্বারাই সীমাবদ্ধ থাকবে না, সারা দেশে সারা বিভাগে ছড়িয়ে পড়বে। তাই আসুন আমরা সবাই মিলে আমরা বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করি এবং আমাদের অসম্পূর্ণ যে কাজগুলি আছে সেইগুলি সম্পন্ন করি। পরিশেষে আবারও আমি আমাদের যে সমস্ত মুরব্বিয়ানরা, যাদের অনেক আশা ছিল এই গ্রামকে ঘিরে, এই অঞ্চলকে ঘিরে, যারা এই সমস্ত উন্নয়ন দেখে যেতে পারেন নাই, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সেই তৌফিক দেন, আমরা যাতে তাদের স্বপ্নসাদের এলাকা, স্বপ্নসাদের দেশ করতে পারি, সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের আলোচনা সভার সমাপনী বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের সভার শ্রদ্ধাস্পদ সভাপতি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধাস্পদ মফিজুর রহমান মাহফেজ আলী মাস্টার সাহেবকে আজকের সভার সমাপনী বক্তব্য রাখার জন্য। আমার শারীরিক অবস্থা ভালো না, না ওদা আমি বলার কিছু প্রয়োজন মনে করি না। বারবারও নির্বাচিত ছাত্র দলের সংসদ সদস্য বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের গ্রামের একটা ছোট রাস্তা উদ্বোধন পরিচালনা সভার যে রাস্তাঘাট সম্বন্ধে আমরা যে দাবি দাবা যে আশ্বাস দিছে, এটা ভাষায় প্রকাশ আমরা আমার পক্ষ থাকি আমি কোন ভাষায় যে এটা আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবো এটা আমি খুঁজে পাইতেছি না। আমরা সন্তুষ্ট আছি। আর 96 সাল থেকে এমপি সাহেব লগে আমরা আছি এই লুতুমান সরকুম আমরা এলাকার নেতৃত্বে, তার নেতৃত্বে আমরা 96 সাল পর্যন্ত তাকে এই পর্যন্ত তার লগে আছি। অনেকেও নাই আমার লগের, আমি আছি। কিন্তু যে সময় যে তান বা বৈঠক রুমে গিয়ে আমরা 200-400 মানুষ আমরা গেলে বোয়া লাগছে না, কইলেও আমরা মাথাইছই কেউটা আইসই বাদে আমরা বলি তান পিএসএ ডাকিয়া হয়েছিল, ওটা লিখি দিলাম। তাই গুমর হয়েছই। আর আমরা আসলো আলী আজি বেটা আমার বাতিদার সম্পর্ক, আজ্জা বেটার আত্মীয়তার সম্পর্ক, রিলেশন সম্পর্ক, তার লোকে বেডরুমে গেছই ও কেউটাই আইসই ওখানে। যে সময় যেটার গেছি আমরা বেড তো আইছি না, খালি আমরা গ্রামটায় নাই বাইরেটায় বাই কলেজও যে সময় একটা বিল্ডিং আছিল, দ্বিতীয় কোনো বিল্ডিং আছিল না। হেমিদুর রহমান তান ভগ্নিপতি টান লইয়া আমরা গেলাম যে আমরা কলেজের একটা বিল্ডিং নাই দরকার, 30 লক্ষ টাকা পেয়ে একটা বিল্ডিং করিয়া দিলে। এ বাদে
আমিও কমিউনিটি কমিটির সদস্য 6 বছর আসলাম। তাকালীন অবস্থায় 4 তলা 2টা ভবন করছই, মনে হয় 3 কোটি টাকা বের হয়েছে। ওই তারপরে হাই স্কুল হইয়ে আমি ম্যানেজিং সদস্য 2বারও আসলাম। তাপস বাবু 3বারও সভাপতি, বর্তমানেও সভাপতি তাই। আর তাপস বাবুর জয় তাই লুই লুতুর রহমান সরকুমর স্মৃতি উপলক্ষে 100 ফুট লম্বা 2তলা একটি ভবন করছেন, 3তলা একটা ভবন কমপ্লিট করছেন, আর আরো একটা বিল্ডিং 4তলা হয়, ওটারও কাজ চলে। এই গোবিন্দগঞ্জ 1 কিলোমিটারের ভিতরে যে উন্নয়ন হয়েছে, আমার মনে হয় ছাত্রদ্বারার কোনো জায়গায় উন্নয়ন হয়েছে না। এটা আমরা কোনো সময় গিয়া তার কাছে কোনো, যে সময় যেটা গেছি আমরা পাইছি। তা আমি তো আমার পক্ষ থাকি কোন ভাষায় যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবো, আপনারা নেতৃবৃন্দ যে আশ্বাস দিছই বা তাই যে আশ্বাস দিছই, এটা আমি বলতে পারতেছি না। এইগুলি আমি সবার কার্যক্রম শেষ বন্ধ হলাম। যাই হোক দর্শক, আমরা আজকে গোবিন্দগঞ্জ টু সাতক মেইন রোড হতে তকিপুর গ্রামের পশ্চিমের রাস্তার শুভ উদ্বোধনে ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জ 5-এর মহিবুর রহমান মানিক। এই অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করলাম। আমাদের ভুলপ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং অঙ্গ সহযোগী সকল সংগঠনের পক্ষ থেকে আজকের এই সুন্দর সভা সফল ও সার্থকভাবে সম্পন্ন করার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।